আজকে সকাল সকাল এই কলপাড়ে এসে জল ভরা থেকে ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তো অনেকগুলো দেখো বোতল ফাঁকা ছিল, তো সব বোতল নিয়ে চলে এসেছি কলপাড়ে আর এক এক করে জল ভরে নিচ্ছি। আর এই যে ছাঁকনিটা জল ভরছি, এটা জানো তো আমাদের নয়, কাকিমাদের বাড়ি গেলাম, কাকিমাদের বাড়ি থেকে ছাঁকনিটা নিয়ে আসলাম। কারণ আমাদের ছাঁকনিটা কয়েকদিন থেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই যে বড় ভাগ্নিরা বাড়ি গিয়েছিল, তার আগের দিন রাতে ওরা দুইজনে খেলা করছিল, মানে ছাঁকনিটা নিয়ে রুদ্র আমাকে যা বললো আর কি। তো বলছিল যে দিদিরা খেলা করছিল, কোথায় রেখেছে আমি জানি না। আমি তো রুদ্রকে জিজ্ঞাসা করছিলাম, তো সেই দিন থেকে আর পাওয়া যাচ্ছে না। আমি যখনই জল ভরছি কাকিমাদের বাড়ি থেকে ছাঁকনিটা নিয়ে আসছি। আর কি জানো তো, একজন আসে বিক্রি করতে কয়েকদিন থেকে, যেই দিন থেকে আমার হারিয়েছে সেই দিন থেকে আর আসছেও না দেখছি। তো যাই হোক, ছাঁকনি বিক্রি করতে এলে একটা ছাঁকনি নিতে হবে। রুদ্রসোনা এইমাত্র ঘুম থেকে উঠলো। ঘুম থেকে উঠে দেখো বাইরে যেতে চাইছে না, ওকে বলছি সোয়েটারটা পরে নাও, সোয়েটারটাও পরছে না। এই যে ওর সোয়েটার প্যান্ট সব মাথার গোড়ায় আর কি, মাথার কাছে রাখা হয়। কি হলো, মনটা খারাপ লাগছে? হ্যাঁ, কী হলো বলো? এই মা, সকালবেলায় কান্না কান্না মুখ কেন গো তোমার রুদ্র? কী করবা? উঠবা না এখন? কি হয়েছে বলো, কি করবা? মামার বাড়ি যাবা? সেই পরীক্ষা হয় তখন ওকে বলেছিলাম পরীক্ষা শেষ হলে মামার বাড়ি যাব। সেই পরীক্ষা শেষ হয়েছে তখন থেকে আমাকে বলে যাচ্ছে মা কবে মামার বাড়ি যাবে, মা কবে মামার বাড়ি যাবে। ঘুম থেকে উঠে রোজ আমাকে বলছে কবে মামার বাড়ি যাবে। সারাদিনে যে কতবার বলছে কবে মামার বাড়ি যাবে। মামার বাড়ি যাবে? হ্যাঁ, সত্যি তো, সবাই ছুটি মানে পরীক্ষা হয়ে গেলে মামার বাড়ি যায়। তোমার তোমার মা বাবা যায় না বলো? কী করে যাবো বলো? ঠাম্মির শরীর খারাপ, বাবার কাজ শেষ হয় না, মাঠের কাজ, ঘরে ধান তোলার কাজ, আমাদেরকে আবার ধান সিদ্ধ করতে হবে। কিভাবে যাব? হুম, এখন যাওয়া হবে না। কী করে যাবো এখন রুদ্র? তুমি বড় হচ্ছে না, একটু বোঝো। হ্যাঁ, যাবা? বাবাকে বলো গা, বাবাকে বলো তাড়াতাড়ি তুমি কাজ সামলে নাও, আমার বাড়ি যাব। না, সোয়েটার পরো, সোয়েটার পরো। খুশি? বাবাকে বলো গে যাও। হ্যাঁ, সকালবেলা এমনি মুখটা করে না বাবা। হ্যাঁ, ওঠো ওঠো ওঠো, যাবো যাবো, বাবার কাজগুলো হয়ে যাক দিয়ে যাবো। হ্যাঁ, ঠিক আছে, একটু হাসি। কয়েকদিন থেকে রুদ্রর কী যে হয়েছে, শুধুই বলে যাচ্ছে মামার বাড়ি যাব, মামার বাড়ি যাব। মানে কেউ কিছু বলছেই না যাওয়ার কথা, তবুও ও সে একই বায়না। প্রত্যেক দিন আমাকে যে কতবার করে জিজ্ঞাসা করছে মা কবে মামার বাড়ি যাবে। তো এদিকে তো কাজগুলো সামলানো না হলে যাওয়াও হবে না। তো দেখি, তো যখন অত বায়না ধরছে আর এখন স্কুলও ছুটি আছে, যদি হয় কাজ সামলানো হয়ে যায়, সব ধান তলায় উঠিয়ে দেয়া হয়, তাহলে মনে করছি যাব। তো জানি না এখনও কবে যাব, এখনও পর্যন্ত ঠিক হয়নি। তো যাই হোক, দেখো উনুন শালের অবস্থাটা তো খুবই খারাপ ছিল। মানে আমি তো আগে কিছু শেয়ার করলাম না, ছাই তুলেছি, ছাই তুলে ঝাড় দিয়েছি, তারপরে মানে ক্যামেরাটা লাগালাম। কারণ যা হয়েছিল, মানে যেদিনকে পিঠে হয় সেই দিন, তারপরের দিন সকালবেলায় কিন্তু উনুন শালের অবস্থা খুবই খারাপ থাকে। মানে চারিদিকে ওই যে ধানের গুঁড়োগুলো ছিটিয়ে ছিটিয়ে জাল দেওয়া হয়, তো গুঁড়োগুলো থাকে এখানে ওখানে ঘুঁটে থাকে। মানে সব কিছু পরিষ্কার করলাম, তবে যেই উনুনে কালকে রাত্রে পিঠে হয়েছিল সেই উনুনের ছাইটা তুলিনি। যেই উনুনে আমি রান্না করব সেই উনুনের ছাইটা তুলেছি। আর এই উনুনের ছাইটা অনেকটা গরম হয়ে আছে এখনও, কারণ কালকে রাত্রেই পিঠে হয়েছিল তো। আর অত গরম ছাই কোথায় বা ফেলবো বলো? আর এখন তো চারিদিকে আমাদের এদিকে ওই ধান ঝরানো হচ্ছে, খড় আছে, গরম ছাই যদি ফেলি তাহলে আগুন ধরে যেতে পারে। তাই ভাবলাম উনুনের ছাই উনুনের ভেতরেই থাক, পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন তুলে নেব। তো যাই হোক, ওই উনুনের ছাই তুলে তো ফেলে দিয়ে এসেছি ঠান্ডাটা। তো তারপরে দেখো পুরো উনুন শালটা লেপে নিলাম। আর আজকে একটুখানি লাল মাটি দিয়েছি, তো বেশি লাল মাটি দিইনি, সেই জন্য খুব টকটক করছি না। লাল মাটির সাথে একটু এমনি মাটিও দিয়েছি, আবার একটুখানি গোবরও দিয়েছি। তো দেখতে দেখো খুব সুন্দর লাগছে, আর খুব সুন্দর তাড়াতাড়ি কিন্তু লেপাও হয়ে যাচ্ছে।
বেশ অনেক কদিন থেকে গোবরের ঘুঁটে দেয়া হয়নি। সেই যে নবান্নর আগে দিদি একবার দিয়েছিল, তারপরে আর দেয়া হয়নি। কতগুলো দেখো গোবর জড়ো হয়ে গিয়েছে, পুরো 2 গামলা, তার থেকেও বেশি। মানে গামলা দুটোতে রাখা ছিল, আবার নিচেও রাখা ছিল। তো দিদি বলল তুই তাহলে পা দিয়ে গোবরগুলো মেখে দে, আমি দিয়ে দেবো। তাই গোবর মাখতে শুরু করেছি। আর অনেকক্ষণ থেকে মাখছি জানো তো, কারণ অনেক দিনের গোবর কেমন যেন হয়ে গেছে, মাটি মাটি, উই পোকাও লেগে গিয়েছে। তো অনেক কবালতি জল দিয়ে পায়ে করে মাখলাম, তারপরে দেখো হাতে করে একটু নরম করে নিচ্ছি। আর কি জানো তো, না জানাতে আমি একটা ভুল করে ফেললাম, কারণ আজকে নাকি অমাবস্যা। তো সেই জন্য মানে আমি জানতাম না, তো মাখতে শুরু করেছি। আবার আমাদের পাড়াতেও দেখলাম যে অনেক কজন আজকে ঘুঁটে দিয়ে দিয়েছে, তাই আমিও দিলাম। আর বাড়িতে এত কাজের চাপ, আর এই মোবাইলের কাজ, মানে এটা ওটা নিয়ে না, মানে এইসব ক্যালেন্ডার বা কবে কি, শুধু বারটাই মনে রাখা হয়, কবে কি চলছে না চলছে মানে কিছুই মনে রাখা সম্ভব হয় না গো। তো যাই হোক, ভুলবশত আমি করে ফেলেছি। পরে আমার খুব আফসোস হয়েছিল। তবে ওই যে আমার ঘুঁটে দেওয়া হয়ে গেছিলো, দিদি ঘুঁটেগুলো দিয়ে দিয়েছিল, তারপরে আর কি জানতে পেরেছি। তো যাই হোক, দিদি চলে এসছে। দিদি দেখো গোবর দিতে মানে ঘুঁটে দিতে শুরু করলো, আর আমি বাকিগুলো মেখে দেবো। তো বন্ধুরা, আমাদের অর্ধেক ধান তোলা হলো, তারপরে একটু বসলাম। আর এইদিকে দেখো দৈবকী কি করছে, মানে কুমড়োর ঝাল আর মুড়ি খাওয়া। কুমড়োর ঝাল দিয়ে মুড়ি খাওয়া, মানে কুমড়োর ঝাল করবে মুড়ি খাবারের জন্য। তো একটু বসলাম, অনেকক্ষণ ধরে ধান তুলছি, মানে গোলার মধ্যে তলার মধ্যে। তো তাই ভাবলাম যে একটু বসি, তাই বসলাম। আর দৈবকী কি মুড়ি খাবারের জন্য আজকে করছে, সেটাই তোমাদের সঙ্গে আর কি শেয়ার করলাম। এই যে দেখো কুমড়োর ঝাল, সেই কুমড়োটা চালের একদিনকে রান্না হয়েছিল আর ছিল, তো ভাবলাম আজকে আর ভাতের জন্য করব না, মুড়ির জন্যই করব। মুড়ি দিয়ে কুমড়োর তরকারি খেতে খুব ভালো লাগে। ভালো লাগে, হ্যাঁ ভালো লাগে। আর আমাদের তো মুড়ি বারণ, তো আজকে সকালবেলায় গিয়েছি, মুড়িটা দিয়ে এসছি। আর দোকানের মুড়ি আছে, ওই দোকানের মুড়ি দিয়ে কুমড়োর ঝাল দিয়ে মুড়ি খাবো। তো দোকানের মুড়ি, কেনা মুড়ি আর কি কুমড়ো দিয়ে খেতে ভালো লাগে বলো, কেনা মুড়ি কুমড়ো দিয়ে খেতে ভালো লাগে। তো চলো, আর কিছুটা আছে সেগুলো তুলে দিই, তারপরে তখন আবার মুড়ি আনতে যেতে হবে। মুড়ি ভাজতে দেওয়া আছে, সেই মুড়িগুলো আনতে হবে। নিয়ে নিলাম পান্তা ভাত, আর পান্তা ভাতের সাথে দেখো কত কিছু রয়েছে। তবে পান্তা বলা ভুল হবে, কারণ এখনকার দিনে তো ভাতে জল দেওয়া হচ্ছে না, ওই গরম ভাতের মতনই থাকছে। তো যাই হোক, তোমরা তো শুনলে যে মুড়ি বাড়ন্ত, তাই ভাবলাম ভাত আছে তাহলে আমি খেয়ে নিই। কালকের তরকারি আর ভাত নিয়ে নিয়েছি, এখন এটাই আমি খাবো। বেশ অনেকক্ষণ হলো রান্না বান্না বসিয়ে দিয়েছি। আগে দেখতে পাচ্ছ সবজি কেটেছি। প্রথমে তো কুমড়ো কেটেছিলাম, মুড়ি খাওয়ার জন্য তরকারি করেছিলাম। তারপরে আবার আলু কেটেছিলাম, ফুলকপি কেটেছিলাম। কালকে আলু ফুলকপি রসা করেছিলাম, আজকে আলু ফুলকপি ডিমের অমলেট দিয়ে একটা তরকারি করব। ডিম এখনও পর্যন্ত নিয়ে আসা হয়নি, দোকানে পাঠাতে হবে। তো ওদিকে ফুলকপি ভাজা হয়ে গিয়েছে, আলু ভেজে নিয়ে একসঙ্গে দুটোকে সিদ্ধ করতে দিয়েছি। আর আজকে শাকটা একটু দেরি করে আনা হলো, কারণ বাবা রুদ্র বাবা ওরা ওই ধান তুলছিল তলাতে, তো সেই জন্য একটু দেরি হলো। তো ওইদিকে সিদ্ধ করতে দিলাম, প্রেশার কুকার দিয়ে। আজকে আবার কড়াইয়ে দিলাম, দেখলাম উনুনটা খালি খালি জ্বলবে, আমার শাকটা কাটা বাছা করতে করতে হয়ে যাবে সিদ্ধ কড়াইয়ে। তো কড়াইয়ে সিদ্ধ করতে দিয়েছি, আর চালটাও দিয়ে দিয়েছি, ওদিকে হচ্ছে। তো চলো এখন আমি শাকটা কেটে নিই। আর আজকে শুধু পালং শাক নিয়ে এসছে, পনকার শাক নিয়ে আসিনি, কারণ পনকার শাক আর বেশি নেই, বেশ অনেক কদিন খাওয়া হলো। পালংটা এখন বেশ অনেকটা বড় হয়ে গিয়েছে। পালং শাক দিয়ে, গাজর দিয়ে, আলু দিয়ে আজকে শাকটা রান্না করব। কালকে শাক হয়নি, পরশুদিন হয়েছিল। চলো কেটে নিই এখন আমি তাড়াতাড়ি করে, ধুয়ে নিয়ে আসবো। আর একটু আগে ধুয়ে রাখলে ভালো হয়, অতটা জল বের হয় না। আর সঙ্গে সঙ্গে ধুয়ে ধুয়ে যদি রান্না করি, তাহলে মনে হয় বেশি যেন জল বেরিয়ে যাচ্ছে। মিঠু, মিঠু, ফুলকপি আলু সিদ্ধ হয়ে গেছে, এই যে নামিয়ে নিয়েছি। আর ভাতটা হয়ে গেছে, ভাতের ফ্যান ঝরাতে দিয়েছি। আর ভাতের ফ্যান ঝরাতে কি কষ্ট তোমাদেরকে কি বলবো, মানে এই ঢাকনাটা বড় হচ্ছে, হাঁড়ির মুখটা ছোটো জানো তো।
মানে একটু ফ্যান কমিয়ে নিচ্ছি, তারপর আবার ফ্যানটা এভাবে যখন ঝরাচ্ছি মানে ঢাকনাটা লাগিয়ে চারিদিকে পড়ছে, এই যে পড়েছে দেখো ফ্যান পড়েছে, একদম হাতে পুরো আমার ছাকা লেগে গেলো যেন। মানে এই একটা ঢাকুন নিতে হবে, মানে একটা ঢাকনা নিতে হবে, ছোট একটু ছোট দেখে নিতে হবে। এই ঢাকনাটা বড় হচ্ছে, যে চারিদিকে ফ্যানটা পড়ছে, খুব সাবধানে আর মানে ফ্যানটা ঝরাতে হচ্ছে। আর কি বলতো, স্লিপ হচ্ছে, কারণ এইটাও স্টিলের আর এটাও স্টিলের, তো সেই জন্য স্লিপ হচ্ছে, যে আর কি চারিদিকে আরও পড়ছে। তো যাই হোক, এদিকে আমি মশলা বাটছি এই ফুলকপি আলু ডিমের তরকারিতে দেওয়ার জন্য, আর এদিকে এখন শাকটা হচ্ছে। আর রুদ্র সোনা আর ভাগ্নি গেছিলো, রুদ্র সোনা আর ভাগ্নি গেছিলো দোকানে, কারণ ওই যে ডিম আনতে পাঠিয়েছিলাম ভাগ্নিকে দিয়ে, আবার রুদ্র দেখেছে ভাগ্নির যাওয়া, ও গেছিলো যে একটা সুপাউডি নিয়ে এসে ও, আর 1 টাকা ফেরত পেয়েছিল, যে আমার জন্য আমার লঙ্কার আচার নিয়ে এসছে নাকি বেটা, লঙ্কার আচার দেখো দিচ্ছি, 1 টাকা ফেরত পাবো, মায়ের জন্য লঙ্কার আচার নিয়ে যায়। আর ও সোনপাপড়ি খেলো, আর এদিকে শাকটা হচ্ছে। আর শাক তো আজকে শুধু পালং, মানে জল বেরিয়ে যাচ্ছে কি বলবো, দেখি সিদ্ধ হয়েছে নাকি। যদি আলুটা গাজরটা সিদ্ধ হয়ে যায় তাহলে আর ঢাকা দেবো না, সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ ফুলকপি খাবার, তো আলু গাজর সিদ্ধ হয়ে গেছে, তাহলে আর ঢাকা দেবো না। কারণ কি বলতো, যদি ঢাকা দিই না তাহলে জলটা কমতেই চাইবে না, জল বেরিয়েই যাবে। ঢাকাটা খুলে দিলাম, এবার জলটা আর কি শুকিয়ে যাবে। আর শাকে ঝোল ঝোল হয়ে থাকলে ভালো লাগে না, পালং শাক ভাজা তো খাওয়া যাবে না এখনকার দিনে, একদম জল বেরিয়েই যাবে। তো যাই হোক, রুদ্র বলছে ফুলকপি খাবে, এরকম স্নান করবা। হ্যাঁ টুপি কই জানো না। আর পেঁয়াজের কি ঝাঁজ, কান্না চলে আসছে একদম। রসমরা পেঁয়াজ সেই আগের বার লাগিয়েছিলাম, এবার পেঁয়াজের দাম বেশি নেই গো, সেই জন্য পেঁয়াজ বিক্রি করেনি বেশি। একবার যা বিক্রি করেছিল সেই, তারপর আর করেনি। সারা বছরটা আর কি খাওয়া হবে, আবার নতুন করে লাগাবো, যতদিন না উঠবে ততদিন আর কি যা আছে ওই খাওয়া হবে। কালকে হয়েছিল ফুলকপি আলুর রসা, আর আজকে দেখো হচ্ছে ফুলকপি আলু আর ডিমের অমলেট দিয়ে একটা তরকারি করব। তো কালকে রসা রসা করেছিলাম, অল্প একটু ঝোল, আজকে একটু বেশি বেশি ঝোল করব, কারণ ওই যে এই তরকারিটা খেতে না সবাই খুব পছন্দ করে। তো দেখো ডিমের অমলেটগুলো আমি আগেই করে নিয়েছি, করে আবার একটু বটি দিয়ে কেটেও নিয়েছি, কারণ একটু মোটা মোটা করে আর কি অমলেটগুলো করেছিলাম। তো তরকারিতে দেখো ফুটে গিয়েছে, আর সব কিছু তো আগেই সিদ্ধ করে নিয়েছিলাম। এখন অমলেটগুলো দিয়ে দিলাম, এবার একটু নাড়াচাড়া করে একটুখানি ফুটিয়ে নেব, ঝোলটা একটু কমে এলে তখন নামিয়ে নেব। আর এটা খেতে না সবাই খুবই পছন্দ করে গো। খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করে যে বাসনপত্রগুলো হয়েছিল সেগুলো নিয়ে দেখো চলে এলাম পুকুর পাড়ে। আর খাওয়া দাওয়া করার পর এত ঠান্ডা লাগতে শুরু করলো কি বলবো গো, হঠাৎ করেই দেখছি সূর্যমামা উধাও হয়ে গেল, কোথা থেকে মেঘ চলে এলো আর ফুরফুরে বাতাস দিতে শুরু করলো। সবাই বলছে কি ঠান্ডা লাগতে শুরু করলো, বৃষ্টি হবে না কি কে জানে। বৃষ্টি হলে তো খুবই ঠান্ডা পড়বে, এমনিতেই থাকা যাচ্ছে না এত ঠান্ডা। তো যাই হোক, পুকুর পাড়ে দেখো এসে বাসনগুলো মাজতে শুরু করলাম। আর এই যে একটা স্কচব্রাইট দিয়ে বাসনটা মাজছি, ওটা আজকে নেওয়া হয়েছে। তো আজকে জানো তো একজন আর কি বিক্রি করতে এসেছিলো, অনেক কিছু নিয়ে এসেছিলো, মেলাতে যে জিনিসগুলো পাওয়া যায় সেই রকম অনেক কিছু ছিল। তো আমি ওই তারের ওগুলোও নিয়েছি হাঁড়ি কড়াই মাজার জন্য। এই স্কচব্রাইটগুলো 5 টাকা করে নিচ্ছিল, দুটো নিয়েছি, একটা লাইটার নিয়েছি, মানে অনেক কিছু নেওয়া হয়েছে। তো ওই লোকটার কাছে অনেকেই অনেক কিছু নিয়েছিল। তো যাই হোক, বাসনগুলো দেখো এক এক করে মেজে নিলাম। আর এই যে হাঁস কটা দেখছো, আমি যখনই পুকুর পাড়ে আসি তখনই এই হাঁস কটাকে এই পুকুর পাড়ে দেখতে পাও, কারণ এগুলো হচ্ছে কাকাদের হাঁস, এরা না এই ঘাট থেকে কোথাও যায় না। আর এখানে প্রায় সবসময়তে আর কি কেউ না কেউ আসতেই থাকে, ওরা খাবারও পায়, তো সেই জন্য এখান থেকে আর কি যেতে চায় না। তো যাই হোক চলো, বাসনগুলো মাজা হয়ে গেছে, একবার এক এক করে ধুয়ে নিই। আর ওই দিকে দেখলে মানে দুজন আগে বাসন মেজে নিয়ে গেল, আবারও কেউ বাসন মাজছে, মানে এই সময়টাই সবার খাওয়া দাওয়া করা হয় আর সবাই মানে একসাথেই বাসন মাজি। দেখো বন্ধুরা, হঠাৎ করেই কিন্তু জামা কাপড় গোছাগুছি করতে শুরু করলাম, কারণ কালকে হচ্ছে আমরা বেড়াতে যাচ্ছি, তো সেই জন্য এত গোছাগুছি। আর শীতের দিন বুঝতেই পারছো, অনেক জামা কাপড় হয়, অনেক বড় ব্যাগ নিতে হয়। তো দেখো কত বড় ব্যাগ, বড় ব্যাগটা নিয়ে নিয়েছি। যে এই ব্যাগটা আগের বার ননদের বিয়ে ছিল অগ্রহায়ণ মাসে, তখন নেওয়া হয়েছিল বিয়ে বাড়ি যাওয়ার জন্য। তো দেখো মানে অর্ধেক ব্যাগ আর কি ভর্তি হয়েছে, এখনো অনেক জামা কাপড় গোছাতে আছে। কত দেখো বার করেছে।
সব জামা কাপড় এখন হচ্ছে গুছিয়ে ভরে নেব। আর জামা কাপড়ের সাথে সাথে আজকে এই যে জুতোগুলো দেখছো গামলার মধ্যে, এই সমস্ত জুতোগুলো ধুয়ে পরিষ্কার করেছি। মানে এমনি তো গরমের দিনে এমনি জুতো পরে যাওয়া যায়, কিন্তু শীতের দিনে পাম শু, তারপরে বুট, এগুলো দরকার লাগে। তো রুদ্র বাবা বুট জুতোটা সেই যে ও দশমীর দিনকে পরেছিল মানে ঠাকুর বিসর্জনে, তারপর থেকে আমার হাতের অবস্থা তো খারাপ ছিল, সেই জন্য যেন তো পরিষ্কারই করতে পারিনি, তাই আজকে পরিষ্কার করেছিলাম। আর আমার 3 জোড়া, রুদ্র 2 জোড়া, সব কিছু আজকে পরিষ্কার করেছি। ওর স্কুলের জুতোগুলো আজকে পরিষ্কার করেছি। রুদ্র বাবা আমি কথা বলছি তো, শব্দ করে এখন, হ্যাঁ। তো যাই হোক, ও বাচ্চা দুষ্টুমি করছে, ডুগডুগি আছে ওটাকে নিয়ে বাজাচ্ছে। আর এখন তো স্কুল নেই বলে পড়াশোনার ফাঁকি, পড়তে বললাম, বলছে তুমি ব্যাগ গোছাবো কখন, তাই বলছি। তো যাই হোক, চলো গুছিয়ে নিই। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি কালকেই তো তোমরা জানতে পারবে। তো চলো, এই যে এগুলো আছে এখন গুছিয়ে নেব। কোন শাড়িটা পরবো না পরবো, কোনটা পরে যাবো ভাবছিলাম। তো অনেক চিন্তা ভাবনা করে ভাবলাম এই শাড়িটা অনেকদিন পরিনি, তো এই শাড়িটা পরে যাবো। তো এই শাড়িটা বের করলাম, এই যে 2 কালারের, লাল আর নীল। 1 বছর পুজোর সময় মায়ের বাড়ি থেকে দিয়েছিল, ওপারা সিল্ক। তো এই শাড়িটা পরে যাবো কালকে, তাই এই শাড়িটা এখন বের করে রাখছি। আর যেগুলো ভরার সেগুলো ভরে রাখবো। তো বন্ধুরা, সমস্ত জামা কাপড় গোছাগুছি করলাম। তারপরে যেগুলো ভরে নিয়ে যাবো সেগুলো ব্যাগে ভরলাম, আর যেগুলো পরে যাব সেগুলো বাইরে বের করে রাখলাম। আর অনেকক্ষণ সময় লাগলো। আর শীতের দিন বুঝতে পারছো, সোয়েটার টোয়েটার সব কিছু গোছানো। তো এখন বাজছে রাত্রি 10টা। তো এইমাত্র খাওয়া দাওয়া করা হলো। আর খাওয়া দাওয়া করে এত ঠান্ডা লেগেছে কি বলবো, আর বাইরে মানে টেকা যাচ্ছে না। তাড়াতাড়ি করে এসে একদম লেপের তলে ঢুকে পড়েছি। এই যে রুদ্র সোনা দেখো খাওয়া দাওয়া করে এসে লেপের তলে ঢুকে পড়েছে, আর আমিও ঢুকে পড়েছি। এখন রুদ্র বাবাই শুধু ঢুকতে বাকি আছে, কারণ ও এখন গেটে তালা দেবে, এ করবে ও করবে। সকালবেলায় তালা খুলি আমি, কিন্তু গেটে তালা দেয় রাত্রেবেলায় রুদ্রর বাবা, নইলে বাবাই দেয়। তো যাই হোক, চলো আর কি শেয়ার করবো, রাত্রেবেলায় এখন হচ্ছে ঘুমাবো। আবার দেখা হবে কালকে নতুন ব্লগে। তোমরা শখ করে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদের কাছে একটি অনুরোধ করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।